হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে তাদের মেজর পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান চেতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে যে আমাদের এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। এবং আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। চলো আজকের যে আলোচনার বিষয় সেটা শুরু করা যাক। যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান চর্চার যে প্রধান 4 ক্ষেত্র রয়েছে, যেখানে প্রথমে রয়েছে গণিত শাস্ত্র, যেখানে বলা হয়েছে শূন্যের ধারণা, দশমিক পদ্ধতি এবং বীজগণিতের প্রাথমিক যে কাঠামোর উদ্ভাবন হয়েছিল প্রাচীনকাল থেকেই। এরপরে জ্যোতির্বিজ্ঞান, যেখানে বলা হয়েছে পৃথিবীর ঘূর্ণন, গ্রহণ পর্যবেক্ষণ এবং গ্রহ নক্ষত্রের নির্ভুল গাণিতিক অবস্থার নির্ণয়, যেখানে বিজ্ঞানের এই চর্চার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এর পরবর্তী রয়েছে আয়ুর্বেদ এবং শল্য চিকিৎসা, যেখানে ভেষজ চিকিৎসা, রোগ নির্ণয় পদ্ধতি এবং প্রাচীন যে বিভিন্ন যে রোগগুলি রয়েছে সেগুলি, প্লাস্টিক সার্জারি, বিভিন্ন ধরনের যে ব্যবস্থাগুলি রয়েছে, চিকিৎসাগুলি রয়েছে, এই অতীত থেকেই শুরু হয়েছিল, প্রাচীনকাল থেকে। এছাড়া রয়েছে ধাতুবিদ্যা এবং রসায়ন, উন্নত মানের লোহা ইস্পাত তৈরির প্রযুক্তি যা মরিচাহীন লৌহস্তম্ভে প্রমাণিত। এই সমস্ত যে বিষয়গুলি গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, আয়ুর্বেদ ও চিকিৎসাবিদ্যা এবং ধাতুবিদ্যা ও রসায়ন, এই সমস্ত বিষয়গুলি আমাদের আজকের যে বিজ্ঞান চর্চার মধ্যে মূল বিষয়ের মধ্যে রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আর্যভট্ট এবং জ্যোতির্বিজ্ঞানের যে বিপ্লব হয়েছিল সেটা কখন হয়েছিল, যেখানে বলা হয়েছে শূন্য ও দশমিকের পদ্ধতি প্রবর্তন হয়েছিল তিনি আর্যভট্ট দ্বারা। তিনি গণিতের শূন্য বা জিরো ধারণাটি এবং দশমিক পদ্ধতির ব্যাপক ব্যবহার প্রবর্তন করেন। এর পরবর্তীতে আছে বিভিন্ন যে আহিক গতি এবং ঘূর্ণন, যেখানে আর্যভট্ট সর্বপ্রথম ব্যাখ্যা করেন যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে। এছাড়া যে চন্দ্র এবং সূর্যগ্রহণ, রাহু কেতুর পৌরাণিক ধারণার পরিবর্তে তিনি গ্রহণের বৈজ্ঞানিক এবং গাণিতিক কারণ প্রকাশ করেন, যেখানে বলা হয় যে আর্যভট্ট প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানকে পৌরাণিক বিশ্বাস থেকে মুক্ত করে যুক্তি নির্ভর বিজ্ঞানে রূপান্তর করেছে। এখানে আমরা দেখতে পারলাম যে আর্যভট্ট কীভাবে দশমিক এবং শূন্যের আবিষ্কার ও প্রবর্তন করেন, আহিক গতি ও ঘূর্ণন প্রবর্তন করেন, বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা করেন। এছাড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কেও কী ধরনের ব্যাখ্যা করেন এটা আমরা এখানে দেখতে পারলাম। এর পরবর্তীতে বিষয়টা রয়েছে হচ্ছে বরাহমিহির ও ব্রহ্মগুপ্তের অবদান, যেখানে বরাহমিহিরের অবদান আমরা এখানে দেখবো হচ্ছে তার রচিত বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতা, প্রাচীন ভারতের বিজ্ঞান ভাণ্ডার। এতে জ্যোতির্বিজ্ঞান, গ্রহের অবস্থান, স্থাপত্য শিল্প এবং আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত গভীর জ্ঞানের সমাবেশ ঘটেছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ব্রহ্মগুপ্ত অবদান কী কী ছিল। বীজগণিত বা অ্যালজেব্রা ও গণিত শাস্ত্রে তার অবদান ছিল যুগান্তকারী। গণিতে শূন্যের যে ব্যবহারের নিয়মাবলী এবং ধনাত্মক সংখ্যার হিসাবের সুনির্দিষ্ট গাণিতিক সূত্র প্রবর্তন করেন তিনি। আমরা এখানে দেখলাম যে বরাহমিহিরের অবদান কী ছিল বৈজ্ঞানিক বা বিভিন্ন যে জ্যোতির্বিজ্ঞান বা গ্রহের অবস্থান বা স্থাপত্য শিল্প বিভিন্ন ক্ষেত্রে। এছাড়া যে ব্রহ্মগুপ্তের অবদান অঙ্কের মধ্যে বা গণিতের মধ্যে কী ছিল এটা আমরা এখানে দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে চরক ও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, যেখানে চরক সংহিতা, যেখানে বলা হয়েছে মহর্ষি চরক রচিত চরক সংহিতা প্রাচীন ভারতের ভেষজ চিকিৎসা বিজ্ঞানের মূল ভিত্তিপ্রস্তর হিসেবে গণ্য করা হয়। তিনি প্রকৃত পর্যবেক্ষণ এবং রোগীর শারীরিক উপসর্গ বিশ্লেষণের মাধ্যমে যুক্তিসঙ্গত রোগ নির্ণয় এবং ভেষজ ওষুধ প্রয়োগের বিশদ বিবরণ দেন। এখানে বলা হয়েছে যে মহর্ষি চরক ছিলেন, তিনি তার বিভিন্ন যে পর্যবেক্ষণ এবং চিকিৎসাবিদ্যার মধ্যে দিয়ে কীভাবে যে অতীতকাল থেকে বর্তমানে যে সমস্ত চিকিৎসাবিদ্যা রয়েছে সেগুলিতে কত বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেন এবং ভূমিকা পালন করেন, এবং তার অবদান আজও যে চিকিৎসাবিদ্যা রয়েছে তার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা এখানেই লেখা রয়েছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সুশ্রুত ও শল্য চিকিৎসার জনক সুশ্রুত সংহিতা, যেখানে বলা হয়েছে সুশ্রুতকে বিশ্ব শৈল চিকিৎসার বা সার্জারির অন্যতম পৃথকীকৃত ধরা হয়। তার রচিত গ্রন্থে শতাধিক অস্ত্রোপচারে যন্ত্রের বিভিন্ন, যেটা সার্জারির মধ্যে বিভিন্ন যে জিনিসগুলি ব্যবহার হয় বা ইকুইপমেন্টগুলি ব্যবহার হয় সেগুলির এখানে বলা হয়েছে। এছাড়া যে প্লাস্টিক সার্জারি, তিনি কান ও নাকের পুনর্গঠন করেন। এর মতো বিভিন্ন জটিল আধুনিক যে বিভিন্ন সার্জারিগুলি রয়েছে সেগুলি বা
তিনি করেছিলেন, সুশ্রুতের দ্বারা হয়েছিল। এখানে আমরা দেখলাম যে সুশ্রুত কীভাবে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক সার্জারি বা বিভিন্ন যে শারীরিক বা মুখের বিভিন্ন যে পুনর্গঠনের যে চিকিৎসা সেটা তিনি করেছিলেন, এবং কীভাবে তিনি তার নাম অতীতের ইতিহাসের পাতায় রেখে গেছেন, এবং আজকেও যে সমস্ত বিভিন্ন সার্জারিগুলি হচ্ছে সেগুলিতে কত বড় অবদান আমরা এখনও তার লক্ষ্য করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্রাচীন ধাতুবিদ্যা ও প্রযুক্তি, যেখানে রসায়ন ধাতুবিদ্যা মধ্যে বিভিন্ন যে পদক্ষেপগুলি রয়েছে কীভাবে হয়েছে উন্নত হয়েছে সেটা আমরা এখানে দেখব। যেখানে বলা হয়েছে প্রাচীন ভারতীয় কারিগরি ও বিজ্ঞানীরা লৌহ, ইস্পাত, তামার উন্নত মিশ্রণ তৈরিতে অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। দিল্লির লৌহস্তম্ভ, দিল্লির কুতুব মিনার প্রাঙ্গণে অবস্থিত বিখ্যাত লৌহ স্তম্ভটি প্রাচীন ধাতুবিদ্যার এক বিস্ময়কর প্রমাণ, যেখানে মরিচাহীন স্থায়িত্ব। শত শত বছর ধরে উন্মুক্ত আবহাওয়ায় থাকা সত্ত্বেও এটিতে কোনো ধরনের মরিচা পড়েনি। এখানে এটাই বলা হয়েছে যে প্রাচীনকাল থেকে যে ধাতুবিদ্যারা রয়েছে বা বিভিন্ন যারা ধাতু বা ইস্পাতের মধ্যে যারা কাজ করে, যারা গবেষণা করে, পর্যবেক্ষণ করে, তাদের যে প্রাচীনকাল থেকে বিভিন্ন যে উন্নত মানের যে প্রযুক্তি তারা আবিষ্কার করেছে, যেটার উদাহরণ হচ্ছে দিল্লির যে কুতুব মিনারের প্রাঙ্গণে অবস্থিত যে লোহার যে স্তম্ভটি রয়েছে সেটার মধ্যে শত শত কাল ধরে বাইরের আবহাওয়ায় থাকা সত্ত্বেও কোনো ধরনের মরিচা পড়েনি। এটা হচ্ছে সেই সময়কার ধাতুবিদ্যার একটি অন্যতম উদাহরণ, এটা এখানেই বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বিজ্ঞান চেতনার মূল ভীতি কী ছিল। প্রকৃতি পর্যবেক্ষণ ছিল প্রথমে, যেখানে বলা হচ্ছে অন্ধ বিশ্বাসের পরিবর্তে প্রাকৃতিক ঘটনাকে সরাসরি পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করা হতো। যুক্তি ও দর্শন, বৈদিক ও ন্যায় বৈশেষিক দর্শনের ওপর ভিত্তি করে প্রতিটি সিদ্ধান্তের যুক্তি নির্ভর ব্যাখ্যা দেওয়া হতো। এর পরবর্তীতে রয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হতো, যেখানে বলা হয়েছে চিকিৎসা ও ধাতুবিদ্যার প্রয়োগমূলক পরীক্ষা এবং কার্যকারণ সম্পর্ক বা কজ ও ইফেক্ট অনুসরণ করা হতো। এখানে এটাই বলা হয়েছে যে বিজ্ঞান চেতনার মূল ভীতি কী ছিল, কেন এই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন জিনিসগুলি করা হতো। যেখানে প্রথমে বলা হয়েছে অন্ধবিশ্বাসের পরিবর্তে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হতো। এছাড়া বিভিন্ন যে দর্শনের ব্যবহার করা হতো, যেখানে যুক্তি এবং বৈদিক বা বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন নতুন নতুন দর্শনের ব্যবহার শুরু হয়, যা পরবর্তীতে যুক্তি নির্ভর ব্যাখ্যা দিতে সাহায্য করে। পরবর্তীতে বলা হচ্ছে ধাতু এবং চিকিৎসাবিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হতো। এখানে এটাই আলোচনা করা হয়েছে যে বিজ্ঞানের মধ্যে মূল ভিত্তিটি কীভাবে হয়েছে, যেখানে মুখের কথার থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার উপর ভিত্তি করে, পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো। পরবর্তীতে রয়েছে আধুনিক বিজ্ঞানে প্রাচীন ভারতের প্রভাব কী ছিল, যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক বিস্তার। আরব জগতের মাধ্যমে ভারতের গাণিতিক ধারণা ও হিন্দোসা বা দশমিক পদ্ধতি সমগ্র ইউরোপ ও বিশ্বে ছড়িয়ে পড়ে। এর পরবর্তীতে হচ্ছে আধুনিক চিকিৎসার মূলের মধ্যেও রয়েছে, যেখানে চরক, সুশ্রুতের মতো চিকিৎসকরা বিভিন্ন ধরনের যে তারা পদ্ধতি আবিষ্কার করে, যেটা আজকালকার যে বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি বা ফার্মাকোলজির ভিত্তি স্থাপন করেছে। যেখানে বলা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, এছাড়া অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে। এর পরবর্তীতে আধুনিক বিজ্ঞানের সূচনা। প্রাচীন ভারতের বিজ্ঞান চেতনা প্রমাণিত করে যে আধুনিক বিজ্ঞানের অনেক মৌলিক ধারণার সূচনা সেই সময় ঘটেছিল। প্রাচীনকাল থেকে আমরা বলতে পারি যে ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে ভারত থেকে বিভিন্ন ধরনের যে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন হয়েছে এবং সারা বিশ্বের জগতে ছড়িয়ে পড়েছে। আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে ছোট্ট একটি আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে বিভিন্ন তোমাদের সাবজেক্ট বিষয়ক বই নিতে চাও, তো আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের থেকে বিভিন্ন ধরনের বইগুলো নিয়ে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।